যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। রসনা বলতে এখানে জীব, অর্থাৎ রসনা শব্দটির মানে হচ্ছে জীব, কিন্তু এখানে কথাকে বোঝানো হয়েছে। তো হরিশের যে মিষ্টি কথা, তার গুণে মামার মন নরম হলো। বিয়ের ভূমিকা অংশ, অর্থাৎ হিন্দুদের বিয়েতে কোষ্ঠী মেলানো এবং এরকম আরও বিভিন্ন ধরনের কতগুলো আচার অনুষ্ঠান আছে, সেগুলো ঠিকঠাক মতো হয়ে গেছে, নির্বিঘ্নেই হয়ে গেছে। এবার আমরা যা দেখব সেটা হচ্ছে, একটু আগে সেটার ব্যাপারে আমরা খানিকটা আলোচনা করছিলাম, বাঙালিদের উন্নাসিকতা। সেটা আমরা দেখতে পাবো মামার বিশেষ ধরনের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ মামার কাছে কলকাতাটাই হচ্ছে সভ্য দুনিয়া। কলকাতার ঠিক বাইরের যে পৃথিবীটা, অর্থাৎ এর বাইরেও যে একটা বিপুল পৃথিবী পড়ে আছে মামার কাছে, সেটা হচ্ছে আন্দামান দ্বীপের অন্তর্গত। আন্দামান দ্বীপ কেন বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। আন্দামান দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। সেখানে একটা জেলখানা ছিল যার নাম ছিল সেলুলার জেল, ব্রিটিশ আমলে, যে যারা ভয়ঙ্কর অপরাধী, ব্রিটিশদের ভাষায় বা ইংরেজদের ভাষায় যারা ভয়ঙ্কর অপরাধী এবং যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরকে ওই জেলে কড়া নিরাপত্তায় রাখা হতো। এবং এর বাইরেও আন্দামান দ্বীপে জারোয়া বলে যে আদিবাসীরা আছে, তারা অত্যন্ত হিংস্র। তাদের সাথে এখনো পর্যন্ত মানুষের যোগাযোগ খুব একটা বেশি হয়নি। তো সব কিছু মিলিয়ে আন্দামান দ্বীপকে বলা যেতে পারে যে একটা সভ্য মানুষ বিবর্জিত এলাকা, অন্তত মামার ধারণায়। তো মামা মনে করতেন যে কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সেখানে আসলে সভ্য মানুষেরা থাকে না। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়াছিলেন। কোন্নগর সেটা কলকাতার বাইরে, কিন্তু খুব কাছেই। আমরা মোটামুটি অনুমান করে নিতে পারি যে মামাও বিবাহিত, হয়তো বিয়ে করার জন্য তিনি ওই কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। এটা আমাদের ধারণা, আমরা ধারণা করে নিতে পারি, নাহলে আর কোনো বিশেষ কাজ আমরা দেখতে পাচ্ছি না। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। এবার আমাদের মনু এবং মনু সংহিতা সম্বন্ধে জানতে হবে। মনু হচ্ছেন হিন্দু ধর্মের প্রধান ব্যক্তিদের একজন ঋষি। তার যে বই বা তার যে নির্দেশিকা সেটাকে বলা হয় মনু সংহিতা। হিন্দুদের জীবনযাপন কিভাবে চলবে সেই ব্যাপারে মনু সংহিতায় নির্দেশনা দেওয়া ছিল বা দেওয়া আছে। তো আমাদের গল্পকথক ঠাট্টা করে বলছেন যে মামা যদি মনুর মতো কোনো আইন প্রবক্তা হতেন, তাহলে তিনি যে আইন গ্রন্থ রচনা করতেন সে আইন গ্রন্থে তিনি এরকম আইন করে দিতেন যে কলকাতার বাইরে পা দিলেই সে আর হিন্দু থাকবে না। মনু সংহিতায় এ ধরনের বলা আছে যে যারা সাগর পাড়ি দেবে তারা জাতিচ্যুত হবে, অর্থাৎ তারা আর হিন্দু থাকবে না। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের গল্পকথক অনেকটা ঠাট্টা করে বলছেন যে মামা যদি মনুর মতো আইন প্রণেতা হতেন তাহলে তিনি এইরকম আইন করে দিতেন যে হাবড়ার পুল মানে হাওড়ার পুল, যেটা দিয়ে কলকাতায় ঢোকা হয়, কলকাতায় ঢোকার রাস্তাগুলোর একটা, সেটা পার হলেই সে আর হিন্দু থাকবে না। মামা এরকম করতেন কারণ তিনি মনে করতেন যে কলকাতার বাইরে আসলে সভ্য মানুষেরা থাকে না। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। এই ব্যাপারটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে আমাদের গল্পকথক কিন্তু যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তাকে নিজের চোখে দেখেনি। পরে আমরা দেখতে পাবো এমনকি তার ছবিও সে দেখেনি। এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরবর্তীতে যেটা আমরা দেখব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, তার এতটুকু সাহস নেই যে মেয়েটিকে সে বিয়ে করবে সেই মেয়েটিকে সে নিজের চোখে যাচাই করে দেখবে, এতটুকু সাহস তার নেই। এখন এই বিষয়টি অনেকের কাছে কৌতূহলজনক মনে হতে পারে, কিন্তু একটা সময়ে এটাই নিয়ম ছিল
যে বাবা মা যাকে পাত্রী হিসাবে বেছে দেবেন তাকেই বিয়ে করতে হবে। এই ব্যাপারটা মেয়েদের জন্য যেমন ছিল যে মা বাবা যাকে পাত্র হিসেবে পছন্দ করছে তাকেই বিয়ে করতে হবে, এই ব্যাপারে আর কোনো কিছু খাটবে না। ছেলেদের ব্যাপারেও অনেকটা তাই ছিল যে বাবা মা যাকে পাত্রী হিসেবে বেছে আনছেন তাকে না দেখলেও চলবে, বাবা মা যা ঠিক করেন তাই, বা গুরুজনরা যা ঠিক করেন তাই মানতে হবে। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে মানে ওপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তো মেয়েকে আশীর্বাদ করার জন্য এটাও হচ্ছে হিন্দুদের বিয়েতে একটা রিচুয়াল বা অনুষ্ঠান, আশীর্বাদ নামের একটা রিচুয়াল বা অনুষ্ঠান আছে। তো সেটার জন্য যাকে পাঠানো হয়েছে সে হচ্ছে আমাদের গল্পকথকের পিস্তুত ভাই হয়, এবং তার রুচি এ সমস্ত ব্যাপারে, তার রুচি সতর্কতা এগুলোর উপর মোটামুটি নির্ভর করা যায়। তো সেই বিনুদা যখন মেয়ে দেখলেন এবং আশীর্বাদ সেরে ফিরে এলেন, তখন তিনি বলছেন কি যে না, একেবারে মন্দ না, খাঁটি সোনা বলা যায়, অর্থাৎ চমৎকার। বিনুদার ভাষাটা অত্যন্ত আঁট। এই অত্যন্ত আঁট দিয়ে আসলে বোঝানো হয়েছে যে বিনুদা কারো প্রশংসা করতে পারেন না, মন খুলে কারো প্রশংসা তিনি করতে পারেন না। পরের লাইনটিতেই আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অর্থাৎ অন্যদের কাছে যেটা খুবই চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে বিনুদার ভাষায় চলে যায়, মোটামুটি কাজ চলে যাবে। অর্থাৎ মন খুলে কোনো কিছুর প্রশংসা করা সেটা বিনুদার পক্ষে সম্ভব নয়। তো যখন বিনুদা বলছেন খাঁটি সোনা, তাহলে বুঝতে হবে যে মেয়েটি নিশ্চয়ই খাঁটি সোনার চাইতেও আরো অনেক বেশি কিছু। যেহেতু বিনুদা মন খুলে কারো প্রশংসা করতে পারেন না, তো আমাদের গল্পকথক এই ব্যাপারে নিশ্চিন্ত হয়েছেন। এবং তারপরে সে কি বলছে, অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এটা একটা রূপক অর্থে বলা লাইন, আমাদেরকে এই লাইনটির মানে বুঝতে হবে। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, এখানে দুটো শব্দ আছে, প্রজাপতি এবং পঞ্চস্বর। প্রজাপতি হিন্দু মিথোলজি অনুসারে বা হিন্দু পুরাণ অনুসারে বিবাহের দেবতা। যদি আপনারা হিন্দুদের বিয়ের কার্ড দেখেন সেখানে দেখবেন কোনো না কোনো জায়গায় প্রজাপতির ছবি আছে। এই প্রজাপতি কিন্তু বাটারফ্লাই প্রজাপতি নন, ইনি প্রজাদের পতি অর্থাৎ প্রজাদের কর্তা, সেই বাবদে তার নাম হচ্ছে প্রজাপতি। তো তিনি বিয়ের দেবতা। আর পঞ্চস্বর এই কথাটা ব্যবহার করা হয়েছে হিন্দু মিথোলজি অনুসারে আরেকজন দেবতা যার নাম হচ্ছে মদনদেব বা কামদেব, তার আরেকটা নাম হচ্ছে অনঙ্গ। তার ব্যাপারটা খেয়াল করে যে হিন্দু মিথোলজি অনুসারে মদনদেব মানুষের মনে প্রেম সৃষ্টি করেন, তার তীর এবং ধনুক আছে। এটা গ্রিক মিথোলজির কিউপিডের একটা রূপান্তর। মদনদেবের তীর এবং ধনুক আছে, সেই তীর এবং ধনুক থেকে একসাথে 5টা 5টা করে বাণ বা তীর বের হয়, যেটা মানুষের হৃদয়ে বিদ্ধ হয় এবং মানুষ প্রেমে পড়ে। তো এই লাইনটা দিয়ে আসলে আমাদের গল্পকথক বোঝাতে চাইছে যে যদিও সে মেয়েটাকে দেখতে পায়নি, তবে বিনুদার কথার উপর এতটুকু ভরসা করা যায় যে যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তাকে সে ভালোবাসতে পারবে বা তাকে সে তার প্রেমে সে পড়তে পারবে। এইখানে একটা গূঢ় বিষয় আমাদের খেয়াল করার কথা, সেটা হচ্ছে মেয়েটির চেহারা সুন্দর বলেই সে প্রেমে পড়তে পারবে এটা ভাবছে। মেয়েটির স্বভাব চরিত্র আচার আচরণ কীরকম, মেয়েটির মনোভাব কীরকম, তার মানসিক জোর বা দৃঢ়তা কতটা, এগুলো কিন্তু কোনোটাই যাচাই করা হয়নি বা আমাদের এখানে যাচাই করা হয়ও না। আমাদের এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যটাই একটা উপকরণ বলে মোটামুটি চালিয়ে দেওয়া হয়, এবং এটাও পুরুষতান্ত্রিকতারই একটা সংকীর্ণতার নমুনা। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। হিন্দুদের সাধারণত নিয়ম হচ্ছে যে মেয়ের বাড়িতে বিয়ে হয়, কিন্তু মেয়ের বাড়ি যেহেতু কানপুরে
এটা আমরা হরিশের উপস্থিতি থেকেই বুঝে নেব। যেহেতু হরিশ কানপুরে কাজ করে, সেখানেই সে মেয়েটিকে দেখেছে, তাহলে আমরা এটা বলতে পারি যে মেয়েটি কানপুরেই থাকে, এবং কানপুর যেহেতু কলকাতার বাইরে যথেষ্ট দূরে, তো সেই কারণে ছেলেপক্ষ মেয়ের বাড়িতে যাবে না। তো সে কারণে কন্যাপক্ষকেই কলকাতায় আসতে হয়েছে বিয়ের জন্য। তাদেরকে একটা বাড়ি ভাড়া নিতে হয়েছে। এ ধরনের বাড়ি ভাড়া পাওয়া যেত, এখনও কলকাতায় পাওয়া যায়। এ ধরনের বাড়ি ভাড়া পাওয়া যেত যেখানে কন্যাপক্ষ অবস্থান করবে এবং সেখানে থেকে বিয়েটা দেবে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। এবার আমরা মেয়ের বাবার নাম জানতে পারছি, তার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু। তো তিনি হরিশের উপর এতটাই আস্থা রাখেন যে হরিশ যেহেতু বলেছে আমাদের গল্পকথক ভালো ছেলে, শম্ভুনাথ বাবু তার উপরেই আস্থা রেখেছেন এবং বিয়েতে মত দিয়েছেন। তিনি ছেলেকে নিজ চোখে দেখেননি, তিনি ছেলেকে নিজের চোখে দেখেছেন বিয়ের মাত্র 3 দিন আগে, যখন তিনি ছেলেকে আশীর্বাদ করতে এসছেন, তখন তিনি ছেলেকে দেখেছেন। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। মেয়ের বাবার বয়স হয়তো 40-এর কিছু কম, হয়তো কিছু বেশি, 2-1 বছরের এদিক ওদিক ছাড়া নয়। তো আমরা ধরে নিতে পারি যে তার মেয়ের বয়স যেহেতু 15, সেহেতু তার বিয়েও মোটামুটি 26 বা 27 হয়েছে। এটা তখনকার দিনের মানে বিয়ের একটা যথার্থ, ছেলেদের জন্য যথার্থ বয়স বলে মনে করা হতো। চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। অর্থাৎ মেয়ের বাবাও দেখতে বেশ চমৎকার, সুপুরুষ। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ অনেকগুলো মানুষের মধ্যে যদি তাকে দেখা হয়, কিন্তু তার উপরে সবার আগে চোখ পড়বে। কেন? কারণ তিনি দেখতে সেই রকম সুন্দর চেহারার একজন মানুষ। চুল তখনও কাঁচা আছে, গোঁফ মাত্র পাক ধরতে আরম্ভ করেছে। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-1টি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। এবার আমরা মেয়ের বাবার স্বভাবটা একটু বিশ্লেষণ করতে যাচ্ছি, বা তার প্রকৃতিটা কীরকম সেটা একটু দেখতে যাচ্ছি। যে এই ভদ্রলোক কথা বলেন খুবই কম, তিনি যা বলেন সেটা অন্যের উপর চাপিয়ে দেন না। এজন্যই বলা হচ্ছে যে পুরা জোর দিয়া বলেন না, অর্থাৎ তার কথাই একেবারে চরম সত্য, এ ধরনের করে জোর দিয়ে তিনি কিছু বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হ্যাঁ কিছুই শোনা গেল না। এখন শম্ভুনাথ বাবু চুপ করে থাকলে কি হবে? মামা কিন্তু চুপ করে নেই, তিনি নিজের ঢোল পিটিয়েই যাচ্ছেন। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। রসনা বলতে এখানে জীব, অর্থাৎ রসনা শব্দটির মানে হচ্ছে জীব, কিন্তু এখানে কথাকে বোঝানো হয়েছে। তো হরিশের যে মিষ্টি কথা, তার গুণে মামার মন নরম হলো। বিয়ের ভূমিকা অংশ, অর্থাৎ হিন্দুদের বিয়েতে কোষ্ঠী মেলানো এবং এরকম আরও বিভিন্ন ধরনের কতগুলো আচার অনুষ্ঠান আছে, সেগুলো ঠিকঠাক মতো হয়ে গেছে, নির্বিঘ্নেই হয়ে গেছে। এবার আমরা যা দেখব সেটা হচ্ছে, একটু আগে সেটার ব্যাপারে আমরা খানিকটা আলোচনা করছিলাম, বাঙালিদের উন্নাসিকতা। সেটা আমরা দেখতে পাবো মামার বিশেষ ধরনের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ মামার কাছে কলকাতাটাই হচ্ছে সভ্য দুনিয়া। কলকাতার ঠিক বাইরের যে পৃথিবীটা, অর্থাৎ এর বাইরেও যে একটা বিপুল পৃথিবী পড়ে আছে মামার কাছে, সেটা হচ্ছে আন্দামান দ্বীপের অন্তর্গত। আন্দামান দ্বীপ কেন বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। আন্দামান দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। সেখানে একটা জেলখানা ছিল যার নাম ছিল সেলুলার জেল, ব্রিটিশ আমলে,
যে যারা ভয়ঙ্কর অপরাধী, ব্রিটিশদের ভাষায় বা ইংরেজদের ভাষায় যারা ভয়ঙ্কর অপরাধী এবং যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে ওই জেলে কড়া নিরাপত্তায় রাখা হতো। এবং এর বাইরেও আন্দামান দ্বীপে জারোয়া বলে যে আদিবাসীরা আছে তারা অত্যন্ত হিংস্র, তাদের সাথে এখনো পর্যন্ত মানুষের যোগাযোগ খুব একটা বেশি হয়নি। তো সব কিছু মিলিয়ে আন্দামান দ্বীপকে বলা যেতে পারে যে একটা সভ্য মানুষ বিবর্জিত এলাকা, অন্তত মামার ধারণায়। তো মামা মনে করতেন যে কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সেখানে আসলে সভ্য মানুষেরা থাকে না। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। কোন্নগর সেটা কলকাতার বাইরে কিন্তু খুব কাছেই। আমরা মোটামুটি অনুমান করে নিতে পারি যে মামাও বিবাহিত, হয়তো বিয়ে করার জন্য তিনি ওই কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। এটা আমাদের ধারণা, আমরা ধারণা করে নিতে পারি, নাহলে আর কোনো বিশেষ কাজ আমরা দেখতে পাচ্ছি না। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। এবার আমাদের মনু এবং মনু সংহিতা সম্বন্ধে জানতে হবে। মনু হচ্ছেন হিন্দু ধর্মের প্রধান ব্যক্তিদের একজন ঋষি। তার যে বই বা তার যে নির্দেশিকা সেটাকে বলা হয় মনু সংহিতা। হিন্দুদের জীবনযাপন কিভাবে চলবে সেই ব্যাপারে মনু সংহিতায় নির্দেশনা দেওয়া ছিল বা দেওয়া আছে। তো আমাদের গল্পকথক ঠাট্টা করে বলছেন যে মামা যদি মনুর মতো কোনো আইন প্রবক্তা হতেন তাহলে তিনি যে আইন গ্রন্থ রচনা করতেন সে আইন গ্রন্থে তিনি এরকম আইন করে দিতেন যে কলকাতার বাইরে পা দিলেই সে আর হিন্দু থাকবে না। মনু সংহিতায় এ ধরনের বলা আছে যে যারা সাগর পাড়ি দেবে তারা জাতিচ্যুত হবে, অর্থাৎ তারা আর হিন্দু থাকবে না। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের গল্পকথক অনেকটা ঠাট্টা করে বলছেন যে মামা যদি মনুর মতো আইন প্রণেতা হতেন তাহলে তিনি এইরকম আইন করে দিতেন যে হাবড়ার পুল মানে হাওড়ার পুল, যেটা দিয়ে কলকাতায় ঢোকা হয়, কলকাতায় ঢোকার রাস্তাগুলোর একটা, সেটা পার হলেই সে আর হিন্দু থাকবে না। মামা এরকম করতেন কারণ তিনি মনে করতেন যে কলকাতার বাইরে আসলে সভ্য মানুষেরা থাকে না। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। এই ব্যাপারটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে আমাদের গল্পকথক কিন্তু যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তাকে নিজের চোখে দেখেনি। পরে আমরা দেখতে পাবো এমনকি তার ছবিও সে দেখেনি। এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরবর্তীতে যেটা আমরা দেখব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, তার এতটুকু সাহস নেই যে মেয়েটিকে সে বিয়ে করবে সেই মেয়েটিকে সে নিজের চোখে যাচাই করে দেখবে, এতটুকু সাহস তার নেই। এখন এই বিষয়টি অনেকের কাছে কৌতূহলজনক মনে হতে পারে, কিন্তু একটা সময়ে এটাই নিয়ম ছিল যে বাবা মা যাকে পাত্রী হিসাবে বেছে দেবেন তাকেই বিয়ে করতে হবে। এই ব্যাপারটা মেয়েদের জন্য যেমন ছিল যে মা বাবা যাকে পাত্র হিসেবে পছন্দ করছে তাকেই বিয়ে করতে হবে, এই ব্যাপারে আর কোনো কিছু খাটবে না। ছেলেদের ব্যাপারেও অনেকটা তাই ছিল যে বাবা মা যাকে পাত্রী হিসেবে বেছে আনছেন তাকে না দেখলেও চলবে, বাবা মা যা ঠিক করেন তাই, বা গুরুজনরা যা ঠিক করেন তাই মানতে হবে। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে মানে ওপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তো মেয়েকে আশীর্বাদ করার জন্য, এটাও হচ্ছে হিন্দুদের বিয়েতে একটা রিচুয়াল বা অনুষ্ঠান, আশীর্বাদ নামের একটা রিচুয়াল বা অনুষ্ঠান আছে। তো সেটার জন্য যাকে পাঠানো হয়েছে সে হচ্ছে আমাদের গল্পকথকের পিস্তুত ভাই হয়, এবং তার রুচি এ সমস্ত ব্যাপারে, তার রুচি, সতর্কতা, এগুলোর উপর মোটামুটি নির্ভর করা যায়। তো সেই বিনুদা যখন মেয়ে দেখলেন এবং আশীর্বাদ সেরে ফিরে এলেন, তখন তিনি বলছেন কি যে না, একেবারে মন্দ না, খাঁটি সোনা বলা যায়, অর্থাৎ চমৎকার। বিনুদার ভাষাটা অত্যন্ত আঁট,
এই অত্যন্ত আট দিয়ে আসলে বোঝানো হয়েছে যে বিনুদা কারো প্রশংসা করতে পারেন না, মন খুলে কারো প্রশংসা তিনি করতে পারেন না। পরের লাইনটিতেই আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অর্থাৎ অন্যদের কাছে যেটা খুবই চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে বিনুদার ভাষায় চলে যায়, মোটামুটি কাজ চলে যাবে। অর্থাৎ মন খুলে কোনো কিছুর প্রশংসা করা সেটা বিনুদার পক্ষে সম্ভব নয়। তো যখন বিনুদা বলছেন খাঁটি সোনা, তাহলে বুঝতে হবে যে মেয়েটি নিশ্চয়ই খাঁটি সোনার চাইতেও আরো অনেক বেশি কিছু। যেহেতু বিনুদা মন খুলে কারো প্রশংসা করতে পারেন না, তো আমাদের গল্পকথক এই ব্যাপারে নিশ্চিন্ত হয়েছেন। এবং তারপরে সে কি বলছে, অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এটা একটা রূপক অর্থে বলা লাইন, আমাদেরকে এই লাইনটির মানে বুঝতে হবে। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, এখানে দুটো শব্দ আছে, প্রজাপতি এবং পঞ্চস্বর। প্রজাপতি হিন্দু মিথোলজি অনুসারে বা হিন্দু পুরাণ অনুসারে বিবাহের দেবতা। যদি আপনারা হিন্দুদের বিয়ের কার্ড দেখেন সেখানে দেখবেন কোনো না কোনো জায়গায় প্রজাপতির ছবি আছে। এই প্রজাপতি কিন্তু বাটারফ্লাই প্রজাপতি নন, ইনি প্রজাদের পতি অর্থাৎ প্রজাদের কর্তা, সেই বাবদে তার নাম হচ্ছে প্রজাপতি। তো তিনি বিয়ের দেবতা। আর পঞ্চস্বর এই কথাটা ব্যবহার করা হয়েছে হিন্দু মিথোলজি অনুসারে আরেকজন দেবতা যার নাম হচ্ছে মদনদেব বা কামদেব, তার আরেকটা নাম হচ্ছে অনঙ্গ। তার ব্যাপারটা খেয়াল করে যে হিন্দু মিথোলজি অনুসারে মদনদেব মানুষের মনে প্রেম সৃষ্টি করেন, তার তীর এবং ধনুক আছে। এটা গ্রিক মিথোলজির কিউপিডের একটা রূপান্তর। মদনদেবের তীর এবং ধনুক আছে, সেই তীর এবং ধনুক থেকে একসাথে পাঁচটা পাঁচটা করে বাণ বা তীর বের হয়, যেটা মানুষের হৃদয়ে বিদ্ধ হয় এবং মানুষ প্রেমে পড়ে। তো এই লাইনটা দিয়ে আসলে আমাদের গল্পকথক বোঝাতে চাইছে যে যদিও সে মেয়েটাকে দেখতে পায়নি, তবে বিনুদার কথার উপর এতটুকু ভরসা করা যায় যে যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তাকে সে ভালোবাসতে পারবে বা তাকে সে তার প্রেমে সে পড়তে পারবে। এইখানে একটা গূঢ় বিষয় আমাদের খেয়াল করার কথা, সেটা হচ্ছে মেয়েটির চেহারা সুন্দর বলেই সে প্রেমে পড়তে পারবে এটা ভাবছে। মেয়েটির স্বভাব চরিত্র আচার আচরণ কীরকম, মেয়েটির মনোভাব কীরকম, তার মানসিক জোর বা দৃঢ়তা কতটা, এগুলো কিন্তু কোনোটাই যাচাই করা হয়নি বা আমাদের এখানে যাচাই করা হয়ও না। আমাদের এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যটাই একটা উপকরণ বলে মোটামুটি চালিয়ে দেওয়া হয়, এবং এটাও পুরুষতান্ত্রিকতারই একটা সংকীর্ণতার নমুনা। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। হিন্দুদের সাধারণত নিয়ম হচ্ছে যে মেয়ের বাড়িতে বিয়ে হয়, কিন্তু মেয়ের বাড়ি যেহেতু কানপুরে, এটা আমরা হরিশের উপস্থিতি থেকেই বুঝে নেব। যেহেতু হরিশ কানপুরে কাজ করে, সেখানেই সে মেয়েটিকে দেখেছে, তাহলে আমরা এটা বলতে পারি যে মেয়েটি কানপুরেই থাকে, এবং কানপুর যেহেতু কলকাতার বাইরে যথেষ্ট দূরে, তো সেই কারণে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাবে না। তো সে কারণে কন্যাপক্ষকেই কলকাতায় আসতে হয়েছে বিয়ের জন্য। তাদেরকে একটা বাড়ি ভাড়া নিতে হয়েছে। এ ধরনের বাড়ি ভাড়া পাওয়া যেত, এখনো কলকাতায় পাওয়া যায়। এ ধরনের বাড়ি ভাড়া পাওয়া যেত যেখানে কন্যাপক্ষ অবস্থান করবে এবং সেখানে থেকে বিয়েটা দেবে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। এবার আমরা মেয়ের বাবার নাম জানতে পারছি, তার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু। তো তিনি হরিশের উপর এতটাই আস্থা রাখেন যে হরিশ যেহেতু বলেছে আমাদের গল্পকথক ভালো ছেলে, শম্ভুনাথ বাবু তার উপরেই আস্থা রেখেছেন এবং বিয়েতে মত দিয়েছেন। তিনি ছেলেকে নিজ চোখে দেখেননি, তিনি ছেলেকে নিজের চোখে দেখেছেন বিয়ের মাত্র 3 দিন আগে, যখন তিনি ছেলেকে আশীর্বাদ করতে এসছেন, তখন তিনি ছেলেকে দেখেছেন। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। মেয়ের বাবার বয়স হয়তো 40-এর কিছু কম,
হয়তো কিছু বেশি, 2-1 বছরের এদিক ওদিক ছাড়া নয়। তো আমরা ধরে নিতে পারি যে তার মেয়ের বয়স যেহেতু 15, সেহেতু তার বিয়েও মোটামুটি 26 বা 27 হয়েছে। এটা তখনকার দিনের মানে বিয়ের একটা যথার্থ, ছেলেদের জন্য যথার্থ বয়স বলে মনে করা হতো। চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। অর্থাৎ মেয়ের বাবাও দেখতে বেশ চমৎকার, সুপুরুষ। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ অনেকগুলো মানুষের মধ্যে যদি তাকে দেখা হয়, কিন্তু তার উপরে সবার আগে চোখ পড়বে। কেন? কারণ তিনি দেখতে সেই রকম সুন্দর চেহারার একজন মানুষ। চুল তখনও কাঁচা আছে, গোঁফ মাত্র পাক ধরতে আরম্ভ করেছে। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন, যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। এবার আমরা মেয়ের বাবার স্বভাবটা একটু বিশ্লেষণ করতে যাচ্ছি, বা তার প্রকৃতিটা কীরকম সেটা একটু দেখতে যাচ্ছি। যে এই ভদ্রলোক কথা বলেন খুবই কম, তিনি যা বলেন সেটা অন্যের উপর চাপিয়ে দেন না। এজন্যই বলা হচ্ছে যে পুরা জোর দিয়া বলেন না, অর্থাৎ তার কথাই একেবারে চরম সত্য, এ ধরনের করে জোর দিয়ে তিনি কিছু বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হ্যাঁ কিছুই শোনা গেল না। এখন শম্ভুনাথ বাবু চুপ করে থাকলে কি হবে? মামা কিন্তু চুপ করে নেই, তিনি নিজের ঢোল পিটিয়েই যাচ্ছেন।